Dr. Devdu Ghosh Thakur, we invite our Minister Sir to inaugurate the session by paying tribute to the portrait of Rani Rashmani with flowers and by watering the saplings, and also request our Devdu Sir and Smooth to inaugurate the session. Sir, আপনি আসুন এসে রাশমণি প্রতি Now I request Minister Sir to felicitate our chief guest, Dr. Shubhaputra Moitra, with the token of appreciation and the Uttoriyo and Sir, আপনি ট্রেনিংয়ে আসুন আর তুমি কি ছবি তুলবে? আচ্ছা ঠিক আছে। ফটো ক্যামেরা নিয়ে তাহলে ভালো। তোমরা তো একজন মানে স্টিল ফটো না স্যার স্যার আপনি টেকনিক্যাল সেশন শুরু হওয়ার আগে আমাদের আপনি দিন রেজিস্টার স্যার কিছু বলবেন সবার স্টেজে স্যার আপনার জন্য একটা গাছ আছে ও না আমাদের রেজিস্টার স্যার কিছু বলবেন তারপর আমরা যেখানে বলবো সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটি তাদের যে উদ্যোগ সেই উদ্যোগটা মেনলি করা হয়েছে যে স্টুডেন্টদের জন্য তাদের উপস্থিতির যে সংখ্যা সেটা প্রথমেই খুব মানসিকভাবে একটুখানি আমাদের দুর্বল করে দিচ্ছে। এটা একটা স্পেশাল লেকচারের আয়োজন করা হয়েছে। একজন বিশেষজ্ঞ ভদ্রলোক এসছেন, ডক্টর শুভব্রত মৈত্র, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বাগচি স্কুল অফ পাবলিক হেলথ, আহমেদাবাদ ইউনিভার্সিটি, বহু দূর থেকে বিশেষজ্ঞ মানুষ। সঙ্গে আমরা পেয়েছি সবার প্রিয় আমাদের দাদাকে, তাকে আমি দেখে, আমি তো কালকে এসেছি এখানে, একদমই নতুন, এবং আমার এই সাবজেক্টটাতে আমি হচ্ছে কিছুটা লাইব্রেরিতে কাজ করা একটা ওয়ার্কারের মতো, হয়তো কিছু মডার দেখেছি, ভিতরে গিয়েছি জানি না, কিন্তু জিনিসটা দেখে আমার মনে হয়েছে এটা প্রচন্ড ইউজফুল। অন্তত আজকের সমাজে তোমরা কিছু শিখবে, অ্যাটেন্টিভলি দেখবে, শুনবে, কিছু শিক্ষা নেবে, বাইরে যাবে, সমাজে কিছু লোককে তোমরা জানাবে কি তা শিখলে, স্পেশালি যারা ডাউন টোডেন পিপল, প্রচুর লোক দারিদ্র সীমার নিচে বাস করে, তাদের মধ্যে যদি কিছু চেতনা ছড়িয়ে দিতে পারো, সেটাই মনে হচ্ছে আমাদের এই স্পেশাল লেকচারে থেকে আমরা যেটা পাবো সেটাই আমাদের সাফল্য হবে। আমি চাই আমাদের এই নতুন ইউনিভার্সিটি এই যে কাজগুলো করছে, তোমরা যদি এগিয়ে আসো, বন্ধু বান্ধবদের বলো এগুলো খুব বেশি করে অ্যাটেন্ড করতে,
তাহলে আমাদের মাননীয় ভিসি স্যার তার যে উদ্যোগ, আমাদের ইউনিভার্সিটির যে উদ্যোগ, আমাদের শিক্ষা দপ্তরের যে উদ্যোগ, সেগুলোও সফল হবে। তোমরা সাথে থাকো, তোমাদের জন্য ইউনিভার্সিটি আমরা এগিয়ে যেতে পারবো এটুকু বলে, এবং আমাদের এই আজকের লেকচারের সাফল্য কামনা করে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ইন্ট্রোডাকশন দিয়ে দিই স্যারের স্যারের সম্বন্ধে একটু তোমাদের একটু ভালো করে একটু জানিয়ে দিই, তোমরা বন্ধু বান্ধবকে বলবে ভবিষ্যতে এই ধরনের ক্লাসগুলো তোমরা মিস করো না। এগুলো আমরা আমাদের জীবনে পাইনি কিন্তু, ঠিক আছে? আমি ওই লোক মূলত আমি কিন্তু ছাড়তাম না, ঠিক আছে? সেই কোন বয়সে পড়েছি এখনো ভেঙে যাচ্ছি, বলে গেলাম। Thank you, sir. Short introduction. Professor Subodh Moitro is a clinical epidemiologist and fellow of Royal Society of Public Health. He has received awards such as BSc Inspire Fellowship and Long-Term Research Fellowship and the Young Scientist Award from European Respiratory Society. He serves as Associate Editor of the International Journal of Tuberculosis and Lung Diseases and on editorial boards of Journal of Occupational Medicine and Toxicology, BMC, Pulmonary Medicine and Discover Respiratory Physiology. He earned his bachelor's degree in physiology from Krishnanagar Government College, University of Kalyani, master's from Presidency University, Kolkata, and PhD from University of Kalyani, focusing on health issues among the Indian goldsmith and marginal workers. He has held research positions and scientific consultant at Chief Research Foundation, Lund University of Sweden, Allergy and Asthma Research Center, Kolkata, IS Global, Barcelona, and University of Alberta, Canada. His research centers on the chronic respiratory disease like asthma, COPD, environmental and occupational factors, interstitial lung diseases and human chronobiology. He has taught respiratory medicine, occupational health, physiology and biostatistics in Canada and India, and maintains global research collaboration across North America, Europe, India, Australia and New Zealand. So now Dr. Moitro that has Thank you. ইংরেজিতে বলবো না বাংলা? স্যার বাংলায় বলুন, মানে ভালো বুঝবেন। বাংলায় বলতে অভ্যস্ত নেই। ঠিক আছে, মিশিয়ে বলুন। I think that is the better idea. So the talk is how do epidemiologists decide what causes disease? আমরা যারা এপিডেমিওলজিতে কাজ করি, যে কোনো একটা কাজ করতে গেলে প্রথমে আমাদের ভাবতে হয় যে কাজটা কিভাবে করব, এক নম্বর। দু নম্বরে যে কাজটা করে আমাদের আলটিমেটলি লাভটা। তো এপিডেমিওলজি যদি তোমরা নিশ্চয়ই পড়েছো, এপিডেমিওলজি ইজ দি সায়েন্স অফ ডিজিজেস। আমরা উই ডিল উইথ ডিজিজেস। সো আমাদের প্রশ্নটা হলো যে why do we actually look for disease আছে কি না আছে এটা জেনে আমাদের লাভটা। ফর এক্সাম্পল, যদি ধরো
এখানে তোমরা জানতে পারলে যে বেশ কিছু লোকের টিবি হয়েছে। প্রথম কথা হচ্ছে যে টিবি যেটা হয়েছে, টিবির জন্য দায়ী কে? টিবির জন্য দায়ী মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সেটা একটা ব্যাকটেরিয়া। তাহলে সেই ব্যাকটেরিয়াটা এখানে ছড়িয়েছে। To prevent disease, not just to treat it. তাহলে এটা ছড়াতে পারে, সুতরাং এটাকে আমরা আটকাবো। অর্থাৎ কোথাও একটা যদি ডিজিজ আমরা দেখি, যেখানে একটা ডিজিজ হয়েছে, সেই ডিজিজটাকে আটকানো সবার আগে দরকার, রাদার টু ট্রিট ইট, টু ডিজাইন an effective and targeted intervention. আমাদের ইন্টারভেনশন যে কোনো রকম, এবার টিবি একটা পকেটে তোমরা দেখলে যে এখানে একটা টিবি হয়েছে, তাহলে এইটাকে আমরা কি করব? নলেজটা তোমাদের কাছে আসবে যেখানে টিবি আছে, টু ডু হোয়াট? তাহলে সেখানে আমরা যদি প্রিভেন্টিভ কিছু করতে যাই, তাহলে কন্টেইন করতে হবে জায়গাটাকে, যাতে ওটা ওই পকেটটার বাইরে না যায়। সুতরাং আমাদের একটা এফেক্টিভ ইন্টারভেনশন দরকার। তাহলে ইন্টারভেনশনটা কিভাবে হবে? তাহলে সবার আগে জানতে হবে টিবিটা কি। এটা একটা কমিউনিকেবল ডিজিজ, ইট ট্রান্সমিটস ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার থ্রু ড্রপলেটস। এটা যদি না জানি, তাহলে টিবি হয়েছে তাকে প্রিভেন্ট করবো কি করে, সেই নলেজটা আমাদের কাছে নেই। সো উই অলসো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড how to prevent it. So to design effective and targeted intervention, সেখানে আমরা কি ইন্টারভিউ করতে পারি। থার্ড, to inform evidence based policy decision. তাহলে এই ইনফরমেশনটা আমাদের কাছে আসলো যেখানে টিবি হয়েছে, তাহলে এটা কমিউনিকেবল ডিজিজ। আমাদের দেশে একটা ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম আছে, এনটিইপি। তাহলে সেই পলিসি হোল্ডার যারা পলিসি মেকার, উই হ্যাভ টু ইনফর্ম দ্য পলিসি মেকারস অ্যাজ ওয়েল। এখানে টিবি হয়েছে, এখানে ইন্টারভেনশন, সরকারি ইন্টারভেনশন দরকার। To avoid being misled by false or spurious association. এইবারে ধরা যাক যে পকেটটাতে টিবি হয়েছে, সেই পকেটে একটা পুকুর আছে, পানা পুকুর, জলটা পচে গেছে, গন্ধ বেরোচ্ছে। এবার লোকে বলা শুরু করলো যে ওইখানে পানা পুকুরে পচা জলের জন্য টিবি হয়েছে। লোকে বলতেই পারে, is that a really risk factor for TB? তাহলে এই সম্পর্কটাকে বলে স্পুরিয়াস কোরিলেশন। ধরা যাক এটা, আমি আই প্রেফার টু গিভ অ্যান এক্সাম্পল লাইক দিস, এটা সবথেকে ভালো বাংলায় শোনায়। অমাবস্যায় আমাশা আছে। এবার অমাবস্যাটাও ফুল মুন নাইট, নিউ মুন নাইট। অমাবস্যাটা একটা ইভেন্ট, ন্যাচারাল ইভেন্ট, আমাশাটাও একটা ইভেন্ট। এবার তুমি দেখলে যে 3টে অমাবস্যা হলো, আর সেদিনই তোমার আমাশা হলো। তুমি একটা কোরিলেশন বার করে দিলে যে অমাবস্যা হলেই আমাশা হয়। অমাবস্যা ইজ রিস্ক ফ্যাক্টর ফর আমাশা, ডাজন্ট ওয়ার্ক। এবং এই ধরনের রিলেশনশিপ গুলোকে বলা হয় স্পুরিয়াস রিলেশন। Sounds like, but there is no real existence. To distinguish true risk factors from simple markers. যে পকেটটাতে টিবি হয়েছে, সেই পকেটটাতে তুমি দেখলে যে 90% কেসেস একটু বয়স্কদের হয়েছে, বা উল্টোটা হয়েছে, 90% কেসেস অল্প বয়স্কদের হয়েছে। তুমি দুম করে বলে দিলে ওই তো যারা অল্প বয়স্ক তাদেরই টিবি হয়, বা যারা বেশি বয়স্ক তাদেরই টিবি হয়, which is not the case. বয়সের সাথে টিবির কোনো সম্পর্ক নেই, যে কোনো বয়সে হতে পারে। সুতরাং ট্রু রিস্ক ফ্যাক্টরটা কি? সেই ব্যাকটেরিয়াল এক্সপোজার। কোথাও একটা কারো টিবি হয়েছিল, তার সংস্পর্শে কেউ একজন এসেছিল, সেখান থেকেই এটা ট্রান্সমিট হয়েছে। সুতরাং এই কজটাকে বাদ দিয়ে যদি আমি শুধু এজটাকে বলি যে বয়সের জন্য টিবি হয়েছে, বয়সের জন্য টিবি হয় না। বয়সের জন্য অ্যালজাইমার হতে পারে, কিন্তু বয়সের জন্য টিবি হয় না। টু আন্ডারস্ট্যান্ড বায়োলজিক্যাল এন্ড সোশ্যাল মেকানিজম, তো টিবিটা হলো এটা তো ঠিক আছে,
কিন্তু এই টিবিটা একটা লোকের হলে সেটা আরো 10টা লোককে ছড়াতে পারে। কিভাবে ছড়াতে পারে? সে ওপেন ইউরিনেট করলে সেখান থেকে নিশ্চয়ই ছড়িয়ে যাবে না। ছড়াবে তখনই যদি সে কারো মুখের কাছে এসে কথা বলে, একই বাড়ির মধ্যে থাকে, একই খাবারের থালায় খায়। তাহলে আমাদের এই মেকানিজম অফ ট্রান্সমিশনটাও জানা দরকার। এই এতগুলো কারণের জন্য আমরা এপিডেমিওলজিস্টরা তারা ডিজিজের কারণটা খুঁজতে চাই, এন্ড দ্যাট ইজ দ্য কজ। এবং এই কজটাই হচ্ছে কিন্তু আজকের টক, যে আমরা কজটাকে কি করে খুঁজে পাবো। তো এই হাউ এপিডেমিওলজিস্ট জাজ কজালিটি, যে কোনো একটা কাজের ক্ষেত্রে মুখে কজ বলে দেওয়াটা খুব সোজা, কিন্তু খাতায় কলমে আমরা যখন কজ লিখতে বসি, একটা পেপার যখন লেখা হয়, সায়েন্টিফিক আর্টিকেল যখন লেখা হয়, কজ শব্দটা আমাদের খুব কশাসলি ইউজ করতে হয়। কজ বলাটা খুব সোজা, লেখাটা ভীষণ কঠিন। তার কারণ যে কোনো জিনিস হলে সেটা কজ হবে তার সেটা নয়। It can be a simple association. এবং কজ আর অ্যাসোসিয়েশনের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। তো এই যে 5টা পয়েন্ট এখানে দেওয়া আছে, টেম্পোরালিটি, বায়োলজিক্যাল প্লসিবিলিটি, কনসিস্টেন্সি অ্যাক্রস স্টাডিজ, এগুলো বলছি। So these 5 points are part of a 12-point paradigm. এবং তোমরা যারা এপিডেমিওলজি বা পাবলিক হেলথে পড়ছো, তোমরা হয়তো শুনে থাকবে ব্র্যাডফোর্ড হিল ক্রাইটেরিয়া। This is the most important thing in epidemiology for causal inference. Bradford Hill criteria. Google search, ChatGPT, they will give you the answer. Temporality. টেম্পোরালিটি মানে হচ্ছে যে আগে একটা কজ থাকে, তার একটা এফেক্ট হয়, নট দি আদার ওয়ে রাউন্ড। আগে এফেক্টটা হয়ে গেল, তারপরে তার কজ খুঁজতে যাবো, তা না। কজের জন্য এফেক্ট হয়, এবং এইটাকে এস্টাবলিশ করা ভীষণ শক্ত। সেটা কেন শক্ত সেটা আরো পরে বলছি। বায়োলজিক্যাল প্লসিবিলিটি, ওই যে বললাম অমাবস্যা রাতে আমাশা হয়, এটা দুটো ইভেন্ট, সেটা কোরিলেট করতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে তার ভিতরে কোনো রিল কোনো সম্পর্ক আছে। সুতরাং একটা বায়োলজিক্যাল পাথওয়ে থাকাটাও দরকার, যে অমাবস্যার রাত হচ্ছে আর আমাশা হচ্ছে, দুটো জিনিস একসাথে হচ্ছেই মানে এদের ভেতরে একটা কার্যকারণ সম্পর্ক আছে, তা কিন্তু বলি মেকানিজমটা কি তার ভেতরে, সেটা মেকানিজমটা আমি নাও জানতে পারি, কিন্তু তার একটা মেকানিজম এস্টাবলিশ আইদার আছে অথবা প্রপোজড অথবা প্রিজাম্পশন। কনসিস্টেন্সি অ্যাক্রস স্টাডিজ, আমি একটা দাঁড়িয়ে এখানে বড় একটা কথা বলে দিলাম, কালকে দেবদূত বাবু ফিল্ডে নেমে কাজ করতে গিয়ে দেখলেন আমি বলে গেছি আর আপনি পাচ্ছেন রেজাল্ট। তারপরের দিন সৃজা আর একটা জায়গায় কাজ করতে গেল, দেখছে যে আমি বললাম এক, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কাজের মাল্টিপল লোক যখন কাজ করবে, তার ভেতরে একটা কনসিস্টেন্সি থাকে, একটা ডিগ্রি পর্যন্ত ভ্যারি করতে পারে রেজাল্ট। কিন্তু তার মানে এই নয় আমি আজকে একটা কাজ করে গেছি, কালকে সৃজা গিয়ে সম্পূর্ণ উল্টো একটা পেল, তাহলে কিন্তু সেই কার্যকারণ, সেই কজ এন্ড এফেক্ট এস্টাবলিশড হলো না। ডোজ রেসপন্স, ডোজ রেসপন্স তোমরা সবাই যারা একটু প্র্যাকটিক্যাল করেছো, তারা সবাই প্রোটিন এস্টিমেশন কে করেছে? সবাই করেছো প্রোটিন এস্টিমেশন? করেনি? কি প্র্যাকটিক্যাল, কোন প্র্যাকটিক্যাল? লাউডি 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 করলে কি হয়? ওডি দেখছো আর প্রোটিনের কনসেন্ট্রেশন জানা আছে, তাহলে আলটিমেটলি কি করি আমরা? লাউডিতে কি মাপা হয়? যেহেতু তোমার কাছে যদি একটা আননোন কোয়ান্টিটির প্রোটিন দেওয়া হয়, তাহলে তার ওডি দেখে তোমরা সেই কতটা প্রোটিন আছে সেটা বার করতে পারছো। মানে যখন স্ট্রেট লাইন কার্ভটা টানো, তখন কি হয়?
স্ট্রেট লাইনের উপরে ডটগুলো থাকে, তাহলে ডোজটা বাড়ছে, রেসপন্সটাও বাড়ছে, প্রোটিনের কোয়ান্টিটিও বাড়ছে, ওডিটাও বাড়ছে। এই ডোজ রেসপন্সিভনেস এটাও কিন্তু এপিডেমিওলজির একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট, যে আমার যদি এক্সপোজার কম হয় তাহলে আমার যে রোগটা হবে বা যতটুকু হবে, আমার যদি প্রচুর এক্সপোজার হয় তাহলে আমার সেই রোগটা আরো তাড়াতাড়ি হবে বা আরো বেশি হবে। তোমাদের এখানে প্রচুর ইনভার্টার আছে হুগলির ধারে, তো সেই ইনভার্টারগুলোতে তোমরা যদি দেখো মাইগ্রেন্ট লেবারার আসে, পরিযায়ী শ্রমিক সব, একটা সেশন আসে, পরের সেশনে তারা থাকে না। এবার যারা শুধুমাত্র মাটির ছাঁচটা করে কাদাটা মেখে, তারা কিন্তু বেশি ধোঁয়া খায় না, কিন্তু যারা ওই কয়লা ঢালে চুল্লিতে, কয়লা যখন এই ডান্ডা দিয়ে ঢাকনাটা তুলে কয়লাটা ঢালে গরম পিঠে, হঠাৎ করে ভেতর থেকে এই ধোঁয়াটা বেরোয়, তারা সেই ধোঁয়াটা ইনহেল করে। অর্ধেকের লাংস পুরো ছাড় খায়, কেন? তারা রিপিটেডলি ওই এক্সপোজারটা পাচ্ছে। তারা খুব তাড়াতাড়ি বেশি দিন বাঁচে না এই রোগগুলো, এত পরিমাণ এক্সপোজার। ডোজ রেসপন্স একটা ম্যাটার করে। অল্প 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 বিষ খাওয়া আর বেশি বিষ একসঙ্গে খাওয়া, এটাও ফ্যাক্টর। আর কজাল স্ট্রাকচারাল কোহেরেন্স, এই কজাল স্ট্রাকচার কোহেরেন্স কথাটার মানে হচ্ছে যে আমার এই সবগুলো মিলিয়ে হচ্ছে এই কজাল স্ট্রাকচার কোহেরেন্স, যে আমি যা যা দেখছি এই সবগুলো মেনটেন হচ্ছে কিনা। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। কোরিলেশন সবাই জানো মোটামুটি, কোরিলেশন পড়েছো, স্ট্যাটিস্টিক্স এবার আছে, এটা কোরিলেশন। কোরিলেশন মানে কি? দুটো ভেরিয়েবল আছে, দুটো ইভেন্ট, দুটো ফ্যাক্টর যারা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। এবার আমি একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। হাই কর্টিসল, কর্টিসল একটা হরমোন, হাই কর্টিসল, যদি কর্টিসলটা খুব বেশি পরিমাণ তৈরি হয় তাহলে স্ট্রেস হয়। আবার যদি স্ট্রেসটা খুব বেশি হয় তাহলে এটা একটা ফিডব্যাক লুপ দিয়ে আবার অতিরিক্ত কর্টিসল তৈরিও করে। যদি অ্যারোটা দেখো, অ্যারোটা বাই ডিরেকশনাল। হাই কর্টিসল থেকে যেমন স্ট্রেস হতে পারে, স্ট্রেস হলেও আবার কর্টিসল বাড়তে পারে। এটা একটা সিম্পল কোরিলেশন, এখান থেকে আমরা কিচ্ছু জানতে পারি না। মানে এটা খানিকটা এই কার্টুনটা, এ ওকে মারছে, ও ওকে মারছে, কিন্তু কে কাকে প্রথমে মারছে সেটা কিন্তু বোঝা সম্ভব নয়। এখান থেকে আমরা কিছু জানতে পারি, কজ জানতে পারি। আমি যদি বলি হোয়াট ইজ দ্য কজ অফ স্ট্রেস, এখান থেকে তুমি বলতে পারবে কোলেস্টেরল, হাই কর্টিসলের জন্য স্ট্রেস হয় না। Why? Because somebody will tell you, how is that possible? Stress can also induce cortisol. Right? আমাদের কাছে we have absolutely no evidence. The bottom line, correlation is not causation. দুটো মধ্যে কোরিলেশন থাকতে পারে, তার মানে এই নয় যে A causes B. That is a whole different genre. Association কি বলে? একটা প্যাটার্ন। প্যাটার্নটা কি? আমাদের উপর থেকে কি আমরা দেখতে পাচ্ছি? কর্টিসল বাড়লে স্ট্রেস বাড়ে। উল্টো হতে পারতো, কর্টিসল বাড়ছে স্ট্রেস কমছে। আবার উল্টো দিক থেকে যদি আমি দেখি তাহলে স্ট্রেস বাড়লে কর্টিসল বাড়ে বা কমে কিছু একটা। সুতরাং আমরা এখান থেকে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে একটা বাড়লে আরেকটা বাড়ে, কিন্তু কে প্রথমে বেড়েছিল সেটা কিন্তু আমাদের এখান থেকে জানা সম্ভব নয়, যে এটা বেড়েছিল বলে ওটা বেড়েছে। আর এটা কি? কজেশন এক্সপ্লেইনস হোয়াই। যেই মুহূর্তে আমরা ডিটারমিন করব, আমরা জানতে পারবো দ্যাট A causes B, আমরা সঙ্গে সঙ্গে এটাও জানতে পারবো যে কেন কর্টিসল বাড়লে স্ট্রেস বাড়ে, এটা কিন্তু একই সাথে আমরা জানতে পারবো। কিন্তু যদি আমরা এটা জানতে না পারি যে কে কোনটা বাড়াচ্ছে, হোয়াট ইজ A and what is B in this equation, তাহলে কিন্তু আমাদের পক্ষে এই সেকেন্ড পয়েন্টটা এস্টাবলিশ করা প্রচন্ড শক্ত। প্রবলেমটা কি?
together does not mean one cause is happening. তো এইটা হচ্ছে প্রচন্ড শক্ত। এরপরে এটা অনেকটা কমপ্লেক্স একটা পিক্টোগ্রাম। তোমরা স্টাডি ডিজাইন কে করেছো? কেউ করে? আমি জাস্ট একটুখানি বলে দিই, যখন তোমরা স্টাডি ডিজাইন করবে দেখবে অনেক রকম স্টাডি হয় এপিডেমিওলজি। কেস কন্ট্রোল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি, কোহর্ট স্টাডি। তো আমরা যদি একটা হায়ারার্কি বানাই, হায়ারার্কি হচ্ছে একটা স্তর, আমাদের সবার উপরে মুখ্যমন্ত্রী, তার নিচে শিক্ষামন্ত্রী, তার নিচে শিক্ষা সচিব, এটা যদি হায়ারার্কি আমরা বানাই, তাহলে সবার উপরে কে? যে ধরনের স্টাডিটা দিয়ে অ্যাকচুয়ালি কজালিটি এস্টাবলিশ করা যায় সেটাকে বলা হয় র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। তোমরা ট্রায়ালের নাম নিশ্চয়ই শুনেছো। এই ট্রায়াল হচ্ছে, ওই ট্রায়াল হচ্ছে, ভ্যাকসিন ট্রায়াল হয়েছে কোভিড এর সময়। তাহলে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল কেন? তার কারণ র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালে কি হয়, দুটো গ্রুপ, একটা গ্রুপ ভ্যাকসিন পেল না, একটা গ্রুপ ভ্যাকসিন পেল। কি কারণে? তার ডিজিজটা কিন্তু সেম, কোভিড হয়েছিল বা কোভিডকে প্রিভেন্ট করার জন্য আমরা একটা গ্রুপকে ভ্যাকসিন দিয়েছি, একটা গ্রুপকে দিই। এফেক্ট কি হতে পারে সেটাও আমরা জানি, যে কোভিড হবে কি হবে না। তাহলে যদি ভ্যাকসিন দেওয়ার পর কোভিড না হয়, দ্যাট মিন্স দ্যাট ওয়ার্কস। তার মানে আলটিমেটলি মরাল অফ দ্য ভ্যাকসিন ক্যান প্রিভেন্ট ইনফেকশন, কোভিড-19 ইনফেকশন। এটা কিন্তু একদম ডিরেক্ট কজালিটি এস্টাবলিশ করে দেয়। আরসিটি এই হায়ারার্কি সবার উপরে। সেকেন্ড লেভেলটা কি? কোহর্ট স্টাডি। কোহর্ট স্টাডি মানে হচ্ছে, ধরা যাক তুমি বললে আমি আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামের সমস্ত লোককে আমি আজকে একটা সার্ভে করলাম। সেই সবকটা লোককে আমি 1 বছর অন্তর অন্তর সার্ভে করব। তাহলে এখানে আমরা কি ডেভেলপ করলাম? আমরা একটা কোহর্ট ডেভেলপ করলাম। এই কোহর্ট এবার আজকে তুমি 100টা লোকের উপর কাজ শুরু করলে, যার ভেতরে 10টা লোকের হাঁপানি আছে, 90টা লোকের নেই। 1 বছর পরে তুমি যখন আবার ওই সেম লোকের উপর সার্ভেটা করলে, তুমি দেখলে যে 15টা লোকের হয়ে গেছে হাঁপানি। থার্ড ইয়ারে গিয়ে তুমি দেখলে 18টা লোকের হয়েছে। তাহলে কি সেম আছে? পপুলেশনটা সেম আছে, পপুলেশনে কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ কি হতে পারে? যে লোকটা, যে ছেলেটার আজকে 16 বছর বয়স, কালকে সে 17 হয়েছে, বিড়ি খাওয়া শুরু করেছে, তার হাঁপানি শুরু হয়েছে। তাহলে এখান থেকেও আমরা একটা কজ বার করতে পারি, যদিও সেটা খুব স্ট্রং এভিডেন্স, কিন্তু তাহলেও মোটামুটি ভাবে আমরা একটা কজালিটি বার করতে পারি কোহর্ট স্টাডি থেকে। তারপরে লেভেলটা কি? ক্রস সেকশনাল। প্রচুর হয়, একবার গ্রামে গেলাম, সার্ভে করে বাড়িতে আসলাম, কিন্তু সেখান থেকে আমরা কোনো কজালিটি ডিটারমিন করতে পারি না। তার কারণ আমরা যদি রিস্ক ফ্যাক্টরগুলোকে জানিও, যে স্মোকিং বা পলিউশন, আমরা কজ এবং ইভেন্ট একই সময় ডিটারমিন করছি। প্রথম ফ্যাক্টরটি কি ছিল? টেম্পোরালিটি। কজ হ্যাপেন্স বিফোর এফেক্ট। ক্রস সেকশনাল স্টাডিতে আমরা কজ আর এফেক্টটাকে একই সময়ে মাপছি। এই একই সময়ে মাপছি বলে দুটো কিন্তু কোরিলেটেড, বাট কজ হ্যাপেন্ড বিফোর এফেক্ট আমরা এখান থেকে জানতে পারি না। ক্রস সেকশনাল স্টাডিতে আমরা একটা অ্যাসোসিয়েশন পাই, যে অ্যাসোসিয়েশন এবং ক্রস সেকশনাল স্টাডি অ্যাকচুয়ালি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। কেন? তার কারণ আমরা একটা আইডিয়া জেনারেট করি যে দিস মাইট কজ দিস, probably. And if we want to establish it,
develop a cohort study. And the last is case control. একটা কন্ট্রোল গ্রুপ আছে স্টুডেন্ট, একটা কেস আছে যারা মাঠে ধান কাটছে। Is this a control, proper case control design? No. কিন্তু কন্ট্রোল কেন? তোমরা অত রোদে এক্সপোজ হচ্ছ না, এনভায়রনমেন্টাল হিটে তোমরা অতটা এক্সপোজ নাও। যে লোকটা মাঠে ধান কাটছে 10 ঘন্টা, সে এনভায়রনমেন্টাল হিটে অনেক বেশি এক্সপোজ। কেস কন্ট্রোল স্টাডি থেকেও আমরা টু সাম এক্সটেন্ট আইডিয়া পেতে পারি, বাট দিস ইজ দ্য উইকেস্ট এভিডেন্স। গুড ফর স্টাডিং রেয়ার ডিজিজ। এবার রেয়ার ডিজিজ গুলোর ক্ষেত্রে কেস কন্ট্রোলটা ফ্যাক্টর। যেরকম কোভিড, একটা পকেটে কোভিড হয়েছে, একটা পকেটে হয়নি, তাহলে আমরা খুঁজতে যাচ্ছি যে কেন হলো। এখানে কিন্তু ক্রস সেকশন স্টাডি করে আমরা কিছু পাবো না, গোটা পপুলেশন থেকে আমরা কিছু জানতে পারবো। যদি আমরা ইনফেক্টেড পপুলেশন আর নন ইনফেক্টেড পপুলেশনটাকে দেখি এইভাবে আলাদা করে, কেস আর কন্ট্রোল করে, তাহলে আমরা দেখতে পারি যে হ্যাঁ এই লোকগুলো না ওইখানে থেকে আসে দল বেঁধে, এই লোকগুলো জানে বা এরা ওই পার্টিকুলার এনভায়রনমেন্টে এক্সপোজড হয়েছিল, এরা হয়নি। এইভাবে কেস কন্ট্রোল স্টাডি থেকে আমরা এ ধরনের কিছু ইনফরমেশন পেতে পারি। কজাল ইনফারেন্স ইজ চ্যালেঞ্জিং। এই যে বললাম যে কজালিটি এস্টাবলিশ করা ভীষণ কঠিন। দুটো মালগাড়ি পাশাপাশি যাচ্ছে ট্র্যাকের উপর দিয়ে, বা দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, আমি এই জানলার ধারে বসে ওই জানলার ধারে লোকের সঙ্গে কথা বলছি, কিন্তু আমরা কি এটা জানি কোন ট্রেন কোন স্টেশন থেকে ছেড়েছিল? আমি এখানে আছি সেটা হয়তো জানি, কিন্তু অন্য ট্রেনটা কোন স্টেশন থেকে ছেড়েছিল ট্র্যাকের পাশাপাশি চলছে বটে, কিন্তু আমরা কি জানি কোথা থেকে ছেড়েছিল, জানি না, কোথায় যাবে তাও জানি না। সুতরাং দুটো লোক পাশাপাশি একই দুটো গাড়িতে যাচ্ছে, তার মানে এই নয় যে তারা দুজন একে অপরকে খুব ভালোভাবে চেনে বা জানে। কজাল রিলেশনশিপ এস্টাবলিশ করা ভীষণ কঠিন। সেকেন্ড ইজ এস্টাবলিশিং টেম্পোরাল অর্ডার, ওই যে আগে কজ পরে এফেক্ট, এটা কত সহজ এস্টাবলিশ করা যায় না, তার কারণ কোহর্ট মেইনটেইন করাটা কঠিন। তুমি আজকে একটা গ্রামে গেলে, গিয়ে বলে এই তোমাদেরকে আমি আজকে তোমাদের ব্লাড প্রেশার মাপছি, আবার 1 বছর পরে মাপবো। 5টা লোক, 10টা লোকের ভেতর থেকে 5টা লোক অন্য জায়গায় কাজ করতে চলে গেল, তাহলে ড্রপ আউট হয়ে গেল 50%। তারপরের বছর তুমি গেলে ওই 10টা লোকের ভেতরে 2টো লোক আছে, 3টে লোক নেই, তাহলে আলটিমেটলি 80% ড্রপ আউট হয়ে গেল। এগুলোকে আমরা বলি পাওয়ার, স্টাডি পাওয়ার। আমাদের পাওয়ার লস হয়ে গেল। এই কোহর্ট মেইনটেইন করাটা কঠিন, কিন্তু আমাদের দেশে খুব একটা বেশি কোহর্ট স্টাডি হয় না। অ্যাড্রেসিং সিলেকশন বায়াস, এটা তোমরা আরো পরে পড়বে যখন তোমরা এপিডেমিওলজি পড়তে শুরু করবে, বা যদি তোমাদের সিলেবাসে হয়তো নেই বায়াস জিনিসটা, যখন তোমরা পড়বে, যদি তোমরা ইন্টারেস্টেড হও, তাহলে বায়াসটাকে পড়বে। অনেক রকম বায়াস হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে। ধরো আমি ক্লাসে এতজনের সামনে লেকচার দিচ্ছি, আমি সৃজাকে অনেকদিন আগে থেকে চিনি, আমি যদি সৃজার দিকে তাকিয়ে শুধু কথা বলি, তাহলে কি হলো? সিলেকশন বায়াস। আমি ওকে চিনি, আমি ওকে জানি, আমি তোমাদের কাউকে চিনি না, আমি শুধু ওর দিকে তাকিয়ে কথা বলছি, এটা একটা বায়াস। এবার প্র্যাকটিক্যাল তুমি করতে গেলে মাঠে, ধরো তোমার কোনো একজন বন্ধু আছে যে হয়তো ওই গ্রামে থাকে, তুমি তার বাড়িতে গেলে, তার বাড়িতে খেলে, তার বাড়িতে তুমি সবকিছু করলে, বাকিদের ছাগলের দ্বিতীয় সন্তান, তাহলে কিন্তু আর কোনো লাভ নেই। ওটাকে বায়াস বলে। তো এই বায়াসটাকেও তোমাদের অ্যাডজাস্ট করতে হবে। পরে তোমরা আরো বেশি ভালো করে করবে যে বায়াসটাকে কিভাবে কমাতে হয়। ডিলিং উইথ আনঅবজার্ভড কনফাউন্ডার, এটা একটা খুব এলিয়েন্ট শব্দ তোমাদের কাছে এই মুহূর্তে। এটা নিয়ে প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আমি ভেবেছিলাম একটুখানি বলবো, কিন্তু সেটা এতটা ডিপে যাওয়াটা ঠিক হবে না তোমাদের ক্ষেত্রে। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি।
তুমি বাজারে গেলে গিয়ে একটা সবজি তুমি দেখলে, তো তুমি জিজ্ঞাসা করলে কত দাম, যে দামটা বললো দোকানটা সেই দামটা শুনে মনে হলো যে এই দামটা এই সবজির ক্ষেত্রে হতে পারে। তুমি একটা ফুলকপি দেখলে, মোস্ট সিজনে সেই ফুলকপি দাম কত, 10 টাকা 12 টাকা। তুমি গরমকালে কিনতে গেলে 30 টাকা 40 টাকা, তোমাকে বলতো 500 টাকা। তো তোমার কি মনে হবে যে প্রথম 500 টাকা দামটা কেন? তুমি যদি দুম করে এটা বলে দাও কেন 500 টাকা দাম আমি কিনবো না, এবার জিনিসটা হয়তো দাম 500 টাকা, কেন ফুলকপি ওই জায়গাতে হয়ই না, বা সেই ফুলকপিটা হয়তো আগের বছর শীতকালে তোলা কোল্ড স্টোরেজে রাখা ছিল, যে কোল্ড স্টোরেজটা তোমার বাড়ি থেকে 1000 কিলোমিটার দূরে, আর কোল্ড স্টোরেজটাকে মেইনটেইন করতে হয়, আসা যাওয়ার খরচা, সেটা 5টা ফুলকপি নিয়ে এসছে, বিক্রি হবে কিনা জানি না, তাহলে এই 5টা ফুলকপি সে যে নিয়ে আসলো তাকে তো তার প্রফিট মার্জিনটা তুলতে হবে। সে যদি না জানে আমি 5টা ফুলকপি আনলাম, 5টা ফুলকপি আমার গরুতে খেয়ে নিল, পচে গেল, নষ্ট হয়ে গেল, তাহলে তার একটা সে ওই 500 টাকা ধরে রেখেছে, 500 টাকা থেকে সে কমিয়ে আনলো 400 টাকা 300 টাকা, তারপর তার একটা প্রফিট মার্জিন হয়তো 15 টাকা 20 টাকা সে ধরে রেখেছে। তুমি জানলেই না, তুমি তার সঙ্গে তর্ক জুড়ে দিলে, কিন্তু তুমি কিনলে, তাহলে তুমি কি কি মিস করে গেলে? You missed several layers of information. কেন এত দাম তুমি খোঁজ নেওয়ার চেষ্টাই করলে। This is called unobserved. এগুলো তুমি তো জানো না, তোমার জানা উচিত ছিল, বা বোঝা উচিত ছিল, বা জিজ্ঞাসা করা উচিত ছিল যে তুমি করো, কিন্তু তোমার ফুলকপি কেনা না কেনা, এবার তুমি যদি একটু তোমার যদি বোধ বুদ্ধি থাকে, বা তোমার যদি প্রকৃত অর্থে 48 ডিগ্রি টেম্পারেচারে একটু ফুলকপি ডালনা খেতে ইচ্ছা করে, তাহলে তুমি 500 টাকা দিয়ে হয়তো ফুলকপিটা কিনতে, বা একটু বার্গেনিং করে 400 টাকা 300 টাকা দিয়ে হয়তো তুমি ফুলকপিটা কিনতে, যদি তুমি এই কারণগুলো জানতে, যে একটা লোক এত কষ্ট করে 5টা ফুলকপি নিয়ে এসছে, আমি এটা কিনবো। তুমি যদি কারণগুলোই না জানো, তুমি একটা ডিসিশনে চলে যাবে কিনবো, তাহলে তুমি এত ইনফরমেশনের যে লেয়ার, এই লেয়ারগুলো মিস করে গেলে। এপিডেমিওলজির কাজের ক্ষেত্রে আমাদের এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আমরা যে কোনো একটা ডিজিজ হোক বা ইভেন্ট হোক, তার যত বেশি সম্ভব ইনফরমেশন জোগাড়। সব ক্ষেত্রে সম্ভব হয় না, কিন্তু আমাদের টার্গেটটা এটা থাকে যে আমরা যত বেশি সম্ভব ইনফরমেশনটা জোগাড়। তাহলে কজালিটি হোক, টেম্পোরালিটি হোক, বা বায়োলজিক্যাল মেকানিজম হোক, আমাদের এস্টাবলিশ করতে সুবিধা হয়। এন্ড জেনারেলাইজেবিলিটি, তুমি আজকে একটা এখানে রিসার্চ করবে, যে তুমি একটা ফাইন্ডিংস দেবে, কালকে তুমি চলে গেলে ক্যানি গোসাবা, তুমি সেই কাজটা করবে, রেজাল্ট আসলো না, বা রেজাল্ট আসলো উল্টো, তারপরে দিন তুমি চলে গেলে আসানসোল, আর অন্যরকম রেজাল্ট। তাহলে একটা কাজে তুমি যতবারই করো ততবারই বিভিন্ন রকম রেজাল্ট আসে, তার মানে সেই কাজটা, সেই অবজারভেশনটা কোনো জেনারেলাইজেবিলিটি। তুমি আজকে কিরকম, আমি একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তুমি আজকে তোমার ওজন করলে 50 কেজি, কালকে তুমি ওজন করলে 42 কেজি, তারপরে দিন ওজন করলে একটা আরেকটা রেজাল্ট, তাহলে আলটিমেটলি কি, তাহলে তুমি কি বলবে? দুটো জিনিস, এক তোমার ওজনের ঠিক নেই, আর নাহলে বেশি খারাপ। এখন তোমার ওজনের ঠিক নেই হতে পারে, তোমার আজকে 42 কেজি, কাল 50 কেজি, তারপর দিন 48 কেজি, এটা সম্ভব না কখনো। এবার তুমি আজকে একটা খুব সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টে মাপলে তোমার ওজন হলো 50 কেজি 500, তারপরে দিন তুমি আরেকটা হলো সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টে মাপলে তোমার ওজন হলো 50 কেজি 583 গ্রাম। কিন্তু তোমার আজকে 50, কালকে 48, তারপর দিন 42, এরকম তো কখনো হতে পারে। তাহলে মেশিনটা খারাপ, মেশিনগুলো প্রিসাইজ নয়। তাহলে এই জেনারেলাইজেবিলিটি, এটা কিন্তু ডিপেন্ড করে তোমার মেজারমেন্টের উপর বা তোমার অবজারভেশনের উপর, এবং সেটা যদি ইনকনসিস্টেন্ট হয়,
যদি অবজারভেশন গুলো ঠিকঠাক না হয় তাহলে তোমার রেজাল্ট, তুমি একটা কাজ করলে পরে দিন একটা পেপার ছাপতে গেলে দূর তো অন্য জায়গায় লিখেছে অন্যরকম, তোমারটা কেন নিয়ে কোনো মানে নেই। আমি একটা খুব খুব প্র্যাকটিক্যাল ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। কি হয় একটা প্রসেসে, তবে এয়ার পলিউশন হলো, সবাই জানে তোমরা এয়ার পলিউশন। এয়ার পলিউশন থেকে কি হয়? ইনফ্লামেশন, প্রদাহ। বিভিন্ন হোয়াইট ব্লাড সেল আমাদের বডিতে যেগুলো আছে সেগুলো একটা জায়গাতে জমা হয়, দিয়ে ইনফ্লামেশন করে। এবার আমি যেহেতু রেসপিরেটরিতে কাজ করি, লাং হেলথে কাজ করি, সেজন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই লাং হেলথে, যে আমাদের আমরা একটা মেজারমেন্ট করি যে আমাদের লাং কতটা সুস্থ, তার একটা ভ্যালু হয়। স্পাইরোমিটার, জানি না তোমরা কেউ দেখেছো কিনা বা আছে কিনা, একটা মেশিন হয় যাতে ফু দিতে হয়, ফু দিলে তোমরা যেটা করছো সেটা হচ্ছে পিক ফ্লো। আচ্ছা, গ্রাফটা হয় এরকম। আচ্ছা, তাহলে স্পাইরোমিটার দেখে EFT টেস্ট হয়। তো এপিএফটি করলে একটা গ্রাফ হয়, তাতে বোঝা যায় যে লাং ফাংশনটা কেমন। এবার লাং ফাংশনটা একটা ইন্ডিকেটর অ্যাজমা সিম্পটম। অ্যাজমা আর হাঁপানিতে অনেক সময় লোকের শ্বাস নিতে সমস্যা হয়, তো এটা বোঝা যায়। তার মানে আমরা যদি একটা রিলেশনশিপ বার করতে চাই যে যে সমস্ত লোকেদের বা যে পপুলেশনটাতে এয়ার পলিউশন খুব হাই, সেখানে অ্যাজমার সিম্পটম হওয়ার একটা প্রবণতা আছে, একটা প্রবাবিলিটি আছে। যদি এই রিলেশনটা হয় তাহলে এই ভেতরে অনেকটা পাথওয়ে আছে, যে পাথওয়েগুলো আমরা জানতে পারি বা জানার চেষ্টা করতে পারি, আমরা জানি যে এটার পরে এটা হয়। সুতরাং একটা একটা টেম্পোরালিটি আছে যে এয়ার পলিউশন হলে তবে এটা। কিন্তু যদি ফট করে আমি যদি এরকম একটা বলি, এই পাথটা কি এক্সিস্ট করে যে অ্যাজমা হলে এয়ার পলিউশন হয়ে যায়? নয়তো। তুমি যদি একটা ক্রস সেকশনাল স্টাডিও করো, যে একই পয়েন্টে তুমি এয়ার পলিউশনও মাপলে অ্যাজমা সিম্পটমও মাপলে, তাহলেও এখান থেকে আমরা একটা মোটামুটি আইডিয়া করতে পারি যে এই রূপটা কিন্তু সম্ভব নয়, এটা এস্টাবলিশ করে না। এই রূপটাই সম্ভব। সুতরাং ক্রস সেকশনাল স্টাডি থেকে আমরা কি পাই? আমরা একটা আইডিয়া করতে পারি দিস might have caused this. এবার এইটা why this matters in epidemiology? এই যে বললাম যে কোরিলেশনটাকে কজেশন থেকে আলাদা করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার এই গোটা প্রসেসটার ভেতরে আমরা এটা বুঝতে পারবো যে কোথায় ইন্টারভেনশনটা করা দরকার। তাহলে আমরা এয়ার পলিউশনটা যদি ঠেকাতে নাও পারি, তাহলে ইনফ্লামেশনটাকে আমরা ওষুধ দিয়ে কমাতে পারি। তাহলে যদি ইনফ্লামেশনটাকে আমরা ওষুধ দিয়ে কমিয়ে দিই, তাহলে পরে না ঘটনাগুলো ঘটবে না। তাহলে এই পাথটা যদি আমরা জানি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে ইন্টারভেনশনটা কোথায় করা জরুরি। এক্সপ্লেন হোয়াই এফেক্টস মে টেক ইয়ার্স টু অ্যাপিয়ার। আমি জানি না তোমরা এপিডেমিওলজি কতটা করেছো, বাট একটা খুব স্পেসিফিক এক্সাম্পল আছে অ্যাসবেস্টস এক্সপোজার। Silicosis is a little bit different. Asbestos exposure. Why? Because if you get exposed to asbestos once in a while, in your lifetime, it may take approximately 40 years even to show you the first symptom. Asbestos 40 বছর পর্যন্ত লেটেন্ট পিরিয়ড থাকতে পারে, কিচ্ছু না, তুমি তো পারফেক্টলি অলরাইট। তোমার বাড়িতে একটা অ্যাসবেস্টসের ছাদ আছে, কোনদিন সেটা ক্র্যাক হয়ে গেছে, তার কিছু ধুলো তোমার অজান্তেই ইউ হ্যাভ ইনহেল্ড, ইউ আর টোটালি ফাইন। Next 40 years, no symptom, nothing. One day, you develop mesothelioma. You will die in 6 months. You can't stop it. এই কিছু কিছু ক্ষেত্রে it may take long time to start showing the symptom. এবার এইখানটাতে now it can be very complex.
আমরা যে কোনো কাজ যখন করি, ধরে নাও এরকম অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার, অতিরিক্ত অ্যালকোহল সেবন করা, মর্টালিটি 5 years. So this is the cause, exposure, this is the outcome. এই এক্সপোজার আউটকাম এটা খুব ইম্পর্টেন্ট আমাদের এপিডেমিওলজি। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কোনো একটা পপুলেশনে যদি এই কাজটা করতে চাই, দেখতে চাই, should we focus only on these two things? The overall picture may look like this. There are so many other factors. Care access, কতটা ডাক্তার দেখাতে পারে, হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার আছে কিনা কাছাকাছি, হেলদি অ্যালকোহল। এবার কেউ অ্যালকোহল অল্প খায়, কেউ বেশি খায়, কেউ আবার সারাদিনই খায়। এবং এই ইনফরমেশনটা আমাদের কাছে আছে কিনা, সোশিও ইকোনমিক পজিশন, এরা কারা, সোসাইটির কোন লেয়ারে বিলং করে, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যালকোহল ইউজ। এবার কারো ফ্যামিলিতে যদি অ্যালকোহল ইউজ কোনো হিস্ট্রি না থাকে, জেনারেলি অন্য কোনো একটা ফ্যামিলি মানে অন্য কোনো জেনারেশনে সেই এক্সপোজারটা অতটা হয় না। এবার ফ্যামিলিতে যদি দেখা যায় যে অ্যালকোহল অ্যাবিউজ হিস্ট্রি আছে, তাহলে নেক্সট জেনারেশনে there is a chance that someone will pick up that pattern. এবার এদের ভিতরে যদি আমি একটু তীর মারামারি করি, how it looks like this. There are so many connections. তো এই ধরনের কানেকশন গুলো আমাদের কিন্তু এপিডেমিওলজিক্যাল স্টাডিতে এটা আমাদের দেখতে হবে। তো আমি দুটো স্লাইড স্কিপ করে যাচ্ছি। যে কোনো একটা স্টাডিতে যখন আমরা ডিজাইন করি, তখন আমরা এরকম একটা ছবি আঁকি। যে কোনো কাজ শুরু করার আগে, যে কোনো কাজ আমরা কাগজে, এসব তো পাওয়ার পয়েন্ট আর কাগজে আমরা বসে বসে কাটাকুটি খেলতে বসি, তীর, এখান থেকে একটা তীর ওখানে যাচ্ছে, ওখান থেকে একটা তীর এখানে যাচ্ছে। এই তীর মারামারি খেলাটাকে বলা হয় ড্যাটা, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তো এইখানে এই যে সবুজ বাটনটা আছে, প্লে বাটনটা, এইটা হচ্ছে এক্সপোজার, এটা হচ্ছে মেন কারণ ধরে নেওয়া হচ্ছে অ্যাপারেন্ট। আর ওই যে আই লেখা আছে ওরাল হেলথ লিটারেসি, এটা হচ্ছে একটা আউটকাম। অর্থাৎ আমরা এটা দেখতে চাইছি যে মান্থলি ফ্যামিলি ইনকাম এই ওরাল হেলথ লিটারেসির উপর কোনো এফেক্ট করে কিনা, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন, স্টাডি কোয়েশ্চেন। আর এই স্টাডি কোয়েশ্চেনটাকে আনসার করার জন্য আমাদের এই এতগুলো জিনিস আছে। এবার প্রত্যেকটার আলাদা আলাদা নাম, প্রত্যেকটার আলাদা আলাদা ক্যারেক্টার, প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন। তো আমরা এই বিভিন্ন এই তীরগুলোকে এঁকে এই এত ইনফরমেশন থেকে উই ট্রাই টু সর্ট হুইচ, এগুলোকে বলে ভেরিয়েবল, which variable or which variables are the most important variables to consider to answer this question. কেন শুধু এটা তো নয় যে শুধু আমার ফ্যামিলি ইনকাম বেশি তার মানে আমি জানি আমার দাঁতের যত্ন কিভাবে নিতে হয়, আর যে লোকটা গরিব সে জানি তা তো নয়। তাহলে দুনিয়ার সমস্ত গরিব লোকের দাঁত কালো হতো, তা কি হয় না? আর দুনিয়ার সমস্ত হেলদি মানে উচ্চ শিক্ষিত বা উচ্চবিত্ত লোকেরা কোনদিন দাঁতের ডাক্তারের কাছে যেত না, তা তো হয় না। এতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর যখন আমাদের খুঁজে বার করতে হয়, তখন আমাদের এরকম একটা ছবি আঁকতে হয়। তারপরে বিভিন্ন রকম জিনিস হয়। তোমরা রিগ্রেশন কোরিলেশন পড়নি, সুতরাং আমি ওই জায়গায় ঢুকবো না, ওটা ঢুকলে অনেকটা জটিল হয়ে যাবে। তো এটা একটা সিম্পল, একটা খুব সিম্পল কাজ। একটু বড় লেভেলে করলে এখানে হয়তো 12-15টা ভেরিয়েবল আছে, একটু বড় লেভেলে বা একটু অন্যরকম কাজ করলে তুমি হয়তো 150টা ভেরিয়েবল কাজ করবে। তখন তোমাকে এরকম ছবি এঁকে 150টা ভেরিয়েবল থেকে এইভাবে সর্ট আউট
and you may end up with 30, 35, 40 or 50 variables. And how to deal with that? So, the morality of the story is that anyway, whatever we do, we have to find out the biological possibility. যদি বায়োলজিটা না জানি বা বায়োলজিটার অস্তিত্ব না থাকে, তাহলে উপর থেকে শকুন দেখলো আর যে গরু মরে গেল, দুটোরই মানে একই হয়, তো হয় না। বায়োলজিক্যাল পসিবিলিটিটা এক্সপ্লেন করাটা কিন্তু খুব দরকার। এবার why ignoring causal structure is dangerous? প্রথম কথা হচ্ছে ওভার এস্টিমেটিং এফেক্ট। আমি এখান থেকে একটুখানি জাস্ট লাস্ট লাইনটাই সম্পর্কে বাকিটা বলবো। রিভার্স পজিশন মে ডিস্টর্ট। রিভার্স পজিশন মানে প্রথমে আমরা জানতাম এ থেকে বি হয়, কিছু কিছু ক্ষেত্রে বি থেকেও এ হতে পারে, কিন্তু সেটা কিন্তু একসঙ্গে হবে এরকম হলে চলবে না। কিছু কিছু ইভেন্টে এ থেকে বি হতেই পারে, যেরকম স্মোকিং লাং ক্যান্সার, কিন্তু লাং ক্যান্সার থেকে স্মোকিং হয় না। তোমার লাং ক্যান্সার আগে ডেভেলপ করে গেছে, তারপরে তুমি সিগারেট খেতে শুরু করলে, তা তো হয় না। যে রিভার্স কজালিটিটা কোন ক্ষেত্রে সম্ভব? রিভার্স কজালিটিটা খুব বেশি রকম একটা কার্ডিও মেটাবলিক ডিজিজ, যেখানে কার্ডিয়াক এন্ড মেটাবলিক দে গো হ্যান্ড ইন হ্যান্ড, ইন প্যারালাল। তোমার ডায়াবেটিস আছে, তোমার হাইপারটেনশন হতে পারে, আবার রিভার্সটাও ট্রু, হাইপারটেনশন থেকেও ডায়াবেটিস হতে পারে, এবং সেটা বায়োলজিক্যালি পসিবল। কিন্তু তুমি একটা স্টাডি করছো যেখানে তুমি দেখতে চাইছো whether diabetes is responsible for hypertension, তখন তোমার টার্গেটটা কিন্তু এটাই থাকবে যে ডায়াবেটিস আমার কজ। তোমাকে এটা ক্রস সেকশনে যদি হয় তাহলে ধরে নিতে হবে যে ডায়াবেটিসটা আমার কজ, হাইপারটেনশনটা আমার এফেক্ট। তো তুমি যখন ওয়ান মোমেন্টে এ কে কজ বলে দিচ্ছ আর বি কে এফেক্ট বলে দিচ্ছ, পেছনে তাকানোর আর কোনো জায়গা নেই। তুমি কখনোই বলতে পারবে না না বি কিন্তু এ এর এফেক্ট না। বি কে যদি এর এফেক্ট এ কজ বলতে হয় তো তোমাকে আরেকটা জায়গা ডিসাইড করতে হবে যেখানে তুমি বি কে এ কজ বলতে পারো, যেখানে তুমি হাইপারটেনশন কে ডায়াবেটিসের কজ বলতে পারো, বাট দ্যাট ক্যান নট বি অন দ্য সেম পপুলেশন অর ইন দ্য সেম স্টাডি। একই স্টাডিতে বলা যাবে না। কেন? তাহলে এটাকে রিভার্স কজালিটি বলে। এ থেকে বি হয়, বি থেকে এ হয়, তাহলে আমার এ আগে না বি আগে আমি জানি না। এটা খুব ইম্পর্টেন্ট, এটা জানা। আর মিসগাইডেড, এটাতে কি হয়? এটাতে মিসগাইডেড পলিসি ডিসিশন, যে আমরা জানি না, যদি আমরা নাই জানি কোনটা থেকে কোনটা হয়, তাহলে কোনটাকে সম্ভব, কোনটাকে ট্রিট করব, কোনটার জন্য পলিসি বানাবো। ক্লিয়ার? বোঝা গেল? আমি আর এর বেশি ঢুকছি না। সো খুব সংক্ষেপে, epidemiology is not just about finding association. ওই অমাবস্যাতে আমাশা না, it is about understanding the causal pathway, যে এ থেকে বি হয় কিনা, সম্ভব কিনা, তার কোনো বায়োলজিক্যাল প্লসিবল মেকানিজম আছে কিনা, এই পুরো জিনিসটাকে এস্টাবলিশ করাটাই হচ্ছে এপিডেমিওলজির কাজ। And causal structure helps us ask better question. আমরা যদি এটা জানতে পারি বা জানার চেষ্টা করি যে ডায়াবেটিস is a risk factor or is a cause of hypertension, তাহলে এটাকে আমরা আরো বেশি অন্যরকম প্রশ্ন করতে পারবো যে ডায়াবেটিসটাকে যদি আগেই কন্ট্রোল করে নেওয়া যায় তাহলে হাইপারটেনশনটাকে আগে কন্ট্রোল করা যায়, বা ডায়াবেটিসকে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হওয়ার মুখে যদি আমি আটকে দিতে পারি
তাহলে কি আমার হাইপারটেনশন ডেভেলপ করবে? ইট হেল্পস আস আস্ক বেটার কোশ্চেনস, ডিজাইন বেটার স্টাডিজ। আমরা যদি এপিডেমিওলজিটাকে এই কজালিটিকে ভালো করে বুঝি, তাহলে আমরা একটা ভালো স্টাডি রিসার্চ ডিজাইন করতে পারি, ডিজাইন বেটার ইন্টারভেনশন। ওই যে বললাম এয়ার পলিউশন আর অ্যাজমা এক্সারসাইজেশন, কোথায় ইন্টারভেনশনটা কাজ করবে এটা বোঝার জন্য আমাদের এই পাথটা জানা দরকার। সো দিস ইজ epidemiology, this is causal inference. And the take home message is to prevent disease, we must first understand how ডিজিজটা হয় কিভাবে। আমরা যে মুহূর্তে জানতে পারবো ডিজিজটা হয় কিভাবে, আমাদের কাছে we have options how to prevent it, how to contain it, how to eliminate it. That's it. স্যার একটু মেকানিজম মানে কিভাবে যেগুলো আপনি মানে স্কিপ করে গেলেন যে কিভাবে ওরা স্টাডি ডিজাইন একটু মানে একদম ছোট করে যদি বলা যায় মানে হেল্প করে। স্টাডি ডিজাইন অনেক রকম হয়, যে যেটা বললাম সেটা এক্ষুনি বললে জিনিসটা ইট উইল সাউন্ড লাইক গ্রিক এন্ড হিব্রু, কেননা তোমরা অনেকটা তোমরা ওই জায়গাটা এখন যাওনি। আমি এক্সপেক্ট করেছিলাম যে তোমরা হয়তো এপিডেমিওলজিটা একটুখানি একটা সার্টেন স্টেজ পড়বে। ক্রস যে কোনো একটা নরমাল স্টাডি করতে গেলে ফিজিবল ইন টার্মস অফ ফিজিবিলিটি দুটো, কেস কন্ট্রোল অর ক্রস সেকশন। কোহর্ট বা আরসিটি এটা নয়, এখানে অ্যাপ্লিকেবল নয়, একদমই অ্যাপ্লিকেবল না, সম্ভব নয়। তার কারণ কোহর্ট স্টাডি অনেক বছর ধরে করতে হয়। আজকে একটা করলাম, কোনো জিনিসই 2 মাস 3 মাস অন্তর অন্তর হয় না। 2 মাস 3 মাস অন্তর অন্তর যদি তোমার ওয়েট লস হতে থাকে খুব, then you have a major disease. নর্মাল তুমি যদি ওয়েট চেঞ্জ across life বা across a certain age, pre-pubertal, pubertal, adolescence, তোমরা যদি এই রেঞ্জটাকে ধরো, it is around 6 to 7 years. তাহলে এই 6 to 7 years কে মেইনটেইন করবে, কে দেখবে? তোমরা থাকবে 3 বছর, থাকবে না। কে থাকবে? কেউই থাকবে না। সেই জন্য কোহর্ট স্টাডিটা ইউজুয়ালি লোকে করতে চায় না। ক্রস সেকশনাল ফিজিবল, তুমি একটা পপুলেশন বেস স্টাডি করছো, তোমাদের একটা প্রজেক্ট কনসিভ করেছো শুনলাম যে ওই ওয়েস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? এবার ওয়েস্ট ম্যানেজমেন্টে একটা ধরে নেওয়া যেতে পারে যে একটা ফ্যাক্টর আছে। যে ফ্যাক্টরটা কি, যে এই লোকাল যে ওয়েটল্যান্ড গুলো আছে, পুকুর খাল বিল, প্রচুর প্লাস্টিক জমা হতো, বা হয়তো প্লাস্টিক পোড়ানো হতো আর ধোঁয়া হতো। এবার জাস্ট তোমরা যদি এটা করো যে আমি একটা ছোট্ট কাজ করব, যেখানে আমি দেখতে চাই যে প্লাস্টিক ওই ওয়েস্ট বিন দেওয়ার আগে আর দেওয়ার পরে কি চেঞ্জ হয়েছে। মশা বেড়ে গেছে, মশা কমে গেছে। যদি এ ধরনের কাজ করতে চাও, এগুলো কিন্তু ছোট্ট ইন্টারভেনশন বিফোর আফটার, মানে পপুলেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করে কোয়েশ্চেনিয়ার বানিয়ে বলা যেত আপনার কত বছর আছে, আপনি এটা মানে কি দেখছেন। এতদিন ধরে তো আপনারা প্লাস্টিক ফেলে গেছেন পুকুরে, কি ছিল? এবার তারপরে একটা এটা এই ইনফরমেশনটা বলে রিট্রোস্পেক্টিভ ইনফরমেশন। তার কারণ এ মনে করছে আগে কি হয়েছে, আর এরপরে তুমি তাকে আজকে দিয়ে ওয়েস্ট বিন গুলো, দেন ইউ আর ফলোইং আপ ফর দ্য নেক্সট 6 মান্থস। এটা হচ্ছে পার্সপেক্টিভ। তাহলে একই আর্মে রেট্রোস্পেক্টিভ ইনফরমেশন আছে, পার্সপেক্টিভ ইনফরমেশন আছে। প্রবলেমটা কে বলে রিকল বায়াস। তুমি পরশুদিন রাত্রেবেলা কি দিয়ে ভাত খেতে তোমার মনে আছে? তাহলে আমরা এক সপ্তাহ আগে আমাদের লাইফে কি ঘটে গেছে আমরা কি মনে রাখতে পারি? যদি মনে করার চেষ্টা করি তাহলে সময় লাগবে, ভাবতে হবে। এবার তুমি ভাবলে না,
আমি তোমাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, একটা ইন্টারভিউ করছি, জিজ্ঞাসা করলাম, এই আপনি বলুন তো 6 মাস আগে আপনার কি মনে হতো? সে বলল দারুণ মনে হতো। এই দারুণ মনে হতো ইনফরমেশনটা নিয়ে তুমি কি করবে? বা তুমি বললে আপনার কি ভালো মনে হতো আপনি যে পুকুরে পাঁচটি খেলতেন? হ্যাঁ মনে হতো। এখন কেমন মনে হচ্ছে? এখন ভালো মনে হচ্ছে। তার মানে সে কিন্তু মনে করার চেষ্টাই করলো না যে তার কি অ্যাকচুয়ালি কি মনে হতো, বা সে তার কেমন ফিলিংটা হতো পুকুরে পাঁচটি খেলছে, মাছ পড়ে যাচ্ছে, মনে করার চেষ্টা করলো। এটা রিকল বায়াস। হোয়াট উইল হ্যাপেন? ইট উইল স্পয়েল ইউর স্টাডি। তোমার নেট রেজাল্ট কিছুই পেলে না। লোক যদি তাহলে আপনি এত পয়সা খরচ করে যে এই যে ডাস্টবিন গুলো দিলেন, কি হলো? লোকের তো কোনো কিছুই উপকার হলো না। লোকের কোনো আগেও ভালো ছিল না, এখনো ভালো আছে। এরপর এটা হচ্ছে একটা প্রবলেম। প্রসপেক্টিভে প্রবলেম কোথায়? সময় কম, অত বছর ধরে কি করবে। রেট্রোস্পেক্টিভে মেমোরি, পুরোটাই মেমোরি বেসড। আমি যে ইনফরমেশনটা দিচ্ছি সেটা আমি সত্যি ভেবে দিচ্ছি নাকি ইচ্ছা হলো দিয়ে দিলাম, কেননা যে দিচ্ছি সেটা জানে না তার কি দেওয়া উচিত, আর তুমি কি চাইছো ইনফরমেশন সেটা তো জানে না। আমরা কিছু রেট্রোস্পেক্টিভ কাজ করি, সেইটাকে আমরা চেষ্টা করি বিগত 7 দিনের ভিতরে বেঁধে রাখা। যে বিগত 7 দিনে আপনার পেটে কি ব্যথা হয়েছিল, এটা মনে রাখাটা সোজা। কিন্তু যেই বলবে বিগত 30 দিনে আপনার কি পেটে ব্যথা হয়েছিল, এটা লেখা হয়েছিল। কবে হয়েছিল? দেখা গেল সেটা হয়েছিল 32 দিন আগে। তোমার কোশ্চেনটা তুমি করেছো বিগত 30 দিনের ভিতরে, সে 30 আর 32 কি এত ঘেটে দেয়? বাড়িটা হয়নি, কি 1 মাস আগে কি হয়েছিল কে মনে রেখেছে? এটা একটা প্রবলেম, যে রেট্রোস্পেক্টিভ কাজে রিকল বায়াস। এবং লোকে আবার যারা একটু বেশি কনসাস, I really want to participate in this study, I really mean it, তারা আবার they overthink. They overthink. They will tell you something which never happened just to impress you. কাজে এরকম সমস্যা, কিন্তু বেসিক্যালি the easiest part I tell you do across case control. এই কেস কন্ট্রোলের সুবিধা কি? হিউম্যান সাবজেক্টের কেস কন্ট্রোল কাজগুলো করাটা খুব ইজি। কেস কন্ট্রোলে দুটো জিনিস আমরা মেইনলি দেখি। এক, ইফ ইউ ওয়ান্ট টু ফোকাস অন এক্সপোজার, আউটকাম কি হচ্ছে আমরা জানি না, আউটকামটা আমরা দেখব। যেরকম তুমি একটা গ্রুপ ধরলে, একদল স্মোকার একদল নন স্মোকার, কি হয়েছে আমরা জানি বা কি হচ্ছে সেটা কিন্তু আমরা আগে থেকে ডিসাইড করে নিই। যারা স্মোকার তাদের স্পাইরোমেট্রি রেজাল্ট খারাপ, যারা নন স্মোকার তাদের স্পাইরোমেট্রি রেজাল্ট ভালো। তোমার মেইন ফোকাসটা কি ছিল? এটা বলে এক্সপোজার ফোকাস। আমি দেখতে চাই যে যারা স্মোকার, মানে স্মোকিংটা লাং হেলথের সাথে কতটা রিলেটেড, এটা একটা ফ্যাক্টর। আর তুমি যদি বলো যে না আমি এটাকে আউটকাম ওরিয়েন্টেড করবো, তাহলে আউটকাম ওরিয়েন্টেড তুমি যেটা ধরতে পারো, একদল লোকের ফ্লু হয়েছে, একদল লোকের ফ্লু হয়নি, তাহলে ইভেন্টটা হয়ে গেছে। এবার তুমি তাকে প্রশ্ন করলে আপনি কি বিগত 7 দিন আগে, আপনি কি বিগত 5 দিন ধরে বা 7 দিন ধরে ক্রমাগত ঠান্ডা জল খেয়ে চলেছেন এই গরমে? আউটকামটা জানা আছে। আর তুমি হয়তো জিজ্ঞাসা করলে, তুমি হয়তো জেনারেল প্রশ্ন করলে গোটা পপুলেশনটাকে আপনারা কজন বারবার ঠান্ডা জল খেতেন বা বারবার ঠান্ডা গরমে এক্সপোজ হয়েছে, এক্সপোজারটা জানি না, আউটকামটা জানি। একদলের হয়েছে, এটা দুটো হয়ে যাবে কেস কন্ট্রোল। আর ক্রস সেকশনাল সেটাও তাই। আমি একটা আউটকাম ধরে নিয়ে যেতে পারি যে আমি দেখতে চাই এই গোটা গ্রামের ভিতরে কতজন লোকের ডায়াবেটিস আছে, তাহলে ডায়াবেটিস আমার আউটকাম হয়ে গেছে। আমি শুধু দেখতে চাই কতজন লোকের আছে এবং কারা রেসপন্সিবল, কোন কোন ফ্যাক্টরগুলো এই ডায়াবেটিসের জন্য রেসপন্সিবল। আর তুমি এটা করতে পারো, আমি একটা ফ্যাক্টর ধরে নিলাম, সেই ফ্যাক্টরের জন্য কি হচ্ছে সেটা আবার আমরা জানি না। যে আপনাদের বাড়িতে কত লোকের বাড়িতে আপনাদের ঘরের ভেতর উনুন আছে, মানে ইনডোর কুকিং, কাঠ কয়লা ভেতরে বা উনুন
ভেতরে জ্বালিয়ে রান্না করে, ঘরের ভেতরে ঢেলে রান্না করে। আমরা কষ্টটা জেনে গেছি। তাহলে তুমি 100 জনের ভেতরে তুমি দেখলে 30 জনের বাড়িতে ইনডোর কুকিং হয়, 70 জনের বাড়িতে হয় না। এবার ইনডোর কুকিং হলে কি হতে পারে? রেসপিরেটরি প্রবলেম হতে পারে। এইবার তুমি খোঁজো তার উত্তরটা, যে এবার এই 70 জনের ভিতরে কত জনের রেসপিরেটরি প্রবলেম হচ্ছে আর এই 30 জনের ভিতরে কত জনের রেসপিরেটরি প্রবলেম হচ্ছে। তাহলে তুমি এখান থেকে একটা রিলেশনশিপ পাবে। or either cause focused or exposure focused or outcome focused. এটা কেস কন্ট্রোলেও হয়, ক্রস সেকশন। এবং এইটাই হচ্ছে বেস্ট উপায় যে কোনো প্রজেক্ট। তোমাদের এই হয়তো এমএসসি প্রজেক্ট করতে হবে, এই ধরনের প্রজেক্ট করতে গেলে এটাই ইম্পর্টেন্ট, যে থেকে ভেবে নেওয়া। এবং দুটো কিন্তু গোলাবে না, কেস কন্ট্রোল আর ক্রস সেকশনালটাকে ভুলিয়ে দেবে। ক্রস সেকশনালে আমার কিন্তু এরকম ডিভিশন করা নেই আগে থেকে, যে এটা কেস এটা কন্ট্রোল। যখনই লিখবে কন্ট্রোল গ্রুপ, তার মানে সেটা কিন্তু আর ক্রস সেকশন নয়, এটা ক্লিয়ারলি কেস কন্ট্রোল স্টাডি। অনেকে এটা ভুল করে, কাজ করছে কেস কন্ট্রোল, লিখছে দিস ক্রস সেকশনাল কেস কন্ট্রোল স্টাডি। না, কেস কন্ট্রোল ক্রস সেকশনালি হয়, একটাই সময় হয়, কিন্তু সেটা কেস কন্ট্রোল একটা পুরো আলাদা, এটা একটা অন্য জিনিস দেখা হয়। আর ক্রস সেকশনালে অন্য জিনিস দেখা হয়। উত্তরটা হয়তো এক, প্রশ্নগুলো আলাদা। আর কোয়েশ্চেন হচ্ছে এখানে এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট কিছু আছে, ওদের ভবিষ্যতে মানে কি মানে উপকার পাবে আর কি এই যদি কাজ করতে। এপি তোমরা যদি তোমরা কি আন্ডারগ্র্যাজুয়েট না মাস্টার্স এরপরে মানে শেষ, এরপরে যে কোনো জায়গায় পিএইচডি যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, পিএইচডির জন্য সবথেকে এখন বাজারটা অত্যন্ত কম্পিটিটিভ। তার কারণ পিএইচডি এন্ট্রান্স, পিএইচডিতে ঢোকাটা, তুমি নেট এক্সামটা, it is never without demoralizing you. NET exam or any national level competitive exam is just to give you a score. But a score পেলে গভর্নমেন্ট বললো আচ্ছা তুমি যে আয় করছো আমরা তোমাকে পয়সা দেব। That's it. In real life it is completely different. তুমি কাজ করতে যাবে, তুমি নেট পরীক্ষা দিচ্ছ কিসের বেসিসে? মাস্টার ডিগ্রিতে তুমি যা পড়ে এসছো, যেই মতো তুমি পিএইচডিতে ঢুকে গেলে সম্পূর্ণ অন্য জিনিস পড়তে হবে, অন্য জিনিস জানতে হবে। এই যা আমি আজকে বললাম তার 99% তোমরা পড়বে না মাস্টার্সে। এবং কিছু ইউনিভার্সিটিতে যেগুলো মানে আমার ইউনিভার্সিটিতে, আমাদের ইউনিভার্সিটিতে আমাদের এগুলো পড়াতে হয়। আমাদের একটা লং কোর্স ওয়ার্ক প্রোগ্রাম আছে, 1.5 বছরের কোর্স ওয়ার্ক পিএইচডিতে, এবং 1.5 বছরের কোর্স ওয়ার্কের পর পরীক্ষা হবে। হ্যাঁ, তারপরে সিলেকশন না এটা পিএইচডিতে এন্ট্রান্সটা একটা টেস্ট হয়, তারপরে ইন্টারভিউ হয়, তুমি এবার ঢুকে গেলে পিএইচডিতে। এটা বলে কম্প্রিহেনসিভ, উই ফলো ইউএস মডেল। তো এই 1.5 বছর তোমাদেরকে আমরা পড়াবো, এবং এই 1.5 বছর তোমরা কোনো রিসার্চ করবে না। এটা পুরোপুরি ক্লাসরুম, একদম ক্লাসে আসবে, ক্লাস করবে, অ্যাসাইনমেন্ট করবে, প্রেজেন্টেশন, দ্যাটস ইট। 1.5 বছর পরে মানে 36 ক্রেডিট হওয়ার 30 ক্রেডিট হওয়ার পরে, 30 ক্রেডিট তোমরা যদি 1 বছরে করে নিতে পারো তাহলে 1 বছর পরে তোমাদের কম্প্রিহেনসিভ হবে। তারপরে তোমাদেরকে জাজ করা হবে যে 1 বছর ধরে তোমরা কি শিখলে। যদি তোমরা একটা সার্টেন থ্রেশহোল্ড ক্রস করতে পারো, দেন ইউ বিকাম এ পিএইচডি ফেলো। তার আগে পর্যন্ত তোমরা পিএইচডি ক্যান্ডিডেট। ইউএসএ তে অলমোস্ট অল ইনস্টিটিউটস ফলো দিস রুল, এবং দেখা যায় এমএসসি টপার 90% 95% পে কম্প্রিহেনসিভ ফেল। কেননা ওই কম্প্রিহেনসিভটা ভেরি ডিফারেন্ট ফ্রম ইউর মাস্টার্স অর এনি ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ এক্সাম। এখানে কোর কনসেপ্ট দুটো জিনিস আজকের মার্কেটে চলছে। এক, তোমার কোর কম্পিটেন্সি, তোমার ভেতরে কি পার্টস আছে যে কোনো ফিল্ডে, whether you go to epidemiology, go to statistics, advanced areas like machine learning, artificial intelligence, core competence কতটা জানো, কতটা ডেপথে জানো, or
you have to be extremely smart. আমার নলেজ অতটা নেই, but I can manage. I can manage one way or another. আমাকে কিছুটা জিজ্ঞাসা করলো, আমি হয়তো অতটা টেকতে উত্তর দিতে পারলাম না, কিন্তু আমি আই ওয়াশ করে বেরিয়ে যেতে পারবো। এতে দুটোর মাঝখানে যদি তুমি পড়ে যাও, your career is finished. So my sincere advice, এই এমএসসি পড়ার সময় প্রথম যদি তোমাদের পিএইচডি তে ইন্টারেস্ট থাকে, যদি না ইন্টারেস্ট থাকে আলাদা। আমি জাস্ট বলছি যদি পিএইচডি করতে চাও বা পিএইচডি তে যেতে চাও, তাহলে সবার আগে সাবস্টেন্স তৈরি করো। আর বিকজ ইউ আর ফ্রম পাবলিক হেলথ, নিউট্রিশন, দুটো এরিয়া you have to be rock solid. Epidemiology, biostatistics. Biostatistics ছাড়া epidemiology হয় না। আর biostatistics মানে beyond ANOVA. ওই ANOVA তে এসে আমি আটকে গেছি, ওটুকুই আমি জানি। আমি যদি এক্ষুনি একটা অন্যরকম প্রশ্ন করা শুরু করি, শুধু এমন ভাবে ওটা কিন্তু মানে এই বছর এই স্ট্যাটিস্টিক্সে তাও ওটাই পরে আমরা ওইটুকুই স্যার করি, মানে আমরাও বলছি, মানে আমাদের যে স্টাডিগুলো হয়, মানে সত্যি স্ট্যাটিস্টিক্সে মানে এই ধরনের তো সব হয় না। এটা তো ছেড়েই দাও, মানে এই অ্যানোভা এইটাও এমন একটা জায়গা, এটা কিন্তু সবাই উত্তর দিতে পারে না, এবং মোস্ট পিপল ফেল। অ্যানোভা করব কোন কোন কন্ডিশন একটা ভেরিয়েবলে স্যাটিসফাই করলে তবে আমি অ্যানোভা করতে পারি, জানি না করে দিয়ে সবাই করেছে, আমিও করে দিচ্ছি। ডেটার গাছ পাথর নেই, ডেটার স্ট্রাকচার আমি জানি না, সবাই করেছে অ্যানোভা, এর আগে কোনো লোকটা অ্যানোভা করেছে, ওই পেপারে অ্যানোভা আছে, আমিও করে দিলাম। জানলাম না ডিস্ট্রিবিউশনটা কেমন। তো এই যে ফান্ডামেন্টাল গুলো, এটা তুমি যদি না জানো, ইউ আর ডুমড। এটা খুব ইম্পর্টেন্ট, এই ফান্ডামেন্টাল গুলো জানা। প্রবাবিলিটি অর্ধেক জানি না প্রবাবিলিটি কাকে, পি ভ্যালু নিয়ে সবাই মানামানি করে। দে ট্রাই দেয়ার বেস্ট টু গেট দ্য পি লেস দ্যান 0.05, 0.048, ঠিক আছে। রক সলিড স্ট্যাটিস্টিক্স যা করতে যাচ্ছে, মেশিন লার্নিং অনেক অ্যাডভান্স বেরিয়ে এখন এআই মেশিন লার্নিং ইজ বেসড অন ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্স। এই যে তোমরা এত এআই চ্যাট জিপিটি ইউজ করো, সবাই বলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, হোয়াটস অন হোয়াট প্রবাবিলিটি। এখন তোমরা এই ইমেলে জিমেলে টাইপ করলে দেখবে প্রেডিক্টিভ টেক্সট আসে। তুমি একটা ফ্রেশ উইন্ডোতে টাইপ করবে, আসবে না। প্রেডিক্টিভ টেক্সটটা আসে কি করে? ইট রানস অন এ ভেরি সিম্পল স্ট্যাটিস্টিক, খুব সিম্পল। জানো কোন স্ট্যাটিস্টিক্স এর উপর কাজ করে? আমি যেরকম সার্চ করছি বা আদার্স লোক যেরকম ধরনের সার্চ করছে, এটা স্ট্যাটিস্টিক্স এর উপর কাজ করে। কাই স্কয়ার, কাই স্কয়ার টেস্টের উপর পুরো জিনিস দাঁড়িয়ে আছে। এই যে লার্জ এমএল মেশিন লার্নিং, মেশিন লার্নিং এর আমরা যেটাকে আউটকাম ভেরিয়েবল বলি, আউটকাম ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন আছে, তোমরা ডিস্ট্রিবিউশনটা জানো, পসন ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন, বাইনারি ডিস্ট্রিবিউশন, এরকম। এই ডিস্ট্রিবিউশন একটা ডিস্ট্রিবিউশন হয় যেটা বলে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। এই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনটার বেশিরভাগ ক্ষেত্রে এটা বাইনারি আউটকাম। এই বাইনারি আউটকাম মানে কি, তোমার আউটকামটা হচ্ছে 0 আর 1। তো আমরা সাধারণত এই ধরনের 0 আর 1 যখন হয়, তখন আমরা যে রিগ্রেশনটা করি এটা বলে লজিস্টিক রিগ্রেশন। এই লজিস্টিক রিগ্রেশনটা করে আমরা ওখান থেকে একটা অডস রেশিও বা এই জাতীয় একটা কিছু ইনফরমেশন পাই। গোটা মেশিন লার্নিং, গোটা মেশিন লার্নিংটা দাঁড়িয়ে আছে লজিস্টিক রিগ্রেশনের উপর।
কম্পিউটার কি বোঝে? 0 আর 1, কম্পিউটার তো চলে বাইনারি সিস্টেমে। Computer, the entire computer thing works on logistic system. Computer কোথায় এই ML will crash if your outcome variable becomes a continuous variable. যদি এটা নাম্বার হয় 1.25, 3.29, এটাকে কম্পিউটার 0-1 এ ফেলতে পারবে না। 25 কেও ভেঙে দিতে পারবে, কিন্তু 2.5, 2.59, it takes huge time to break it down to binary system. You know, ML works on logistic regression. ML will crash the moment your outcome variable becomes continuous. So, the take home message, the bottom line is, you have to work hard to make your scat strong. কেননা এই যা বলছি বা এর পরে যা, এখন আছো পানা পুকুরে, এর নেক্সট লিপটা হচ্ছে মহাসাগর। মাথায় রেখো, তোমার অ্যাক্লিমেটাইজড হওয়ার কোনো জায়গা নেই যে আমি এখান থেকে একটা ছোট পুকুরে যাব, তারপর একটু দিঘিতে যাব, তারপর নদীতে যাব, তারপর সমুদ্রে সাঁতার কাটবো না। এখন এই খালের মধ্যে আছো, এর পরের জামটাই হচ্ছে মহাসাগর। প্রিপেয়ার টু টেক দ্যাট লিপ। এখানে শিখে ওখানে যাওয়া অনেক বেটার, না হলে ওইখানে গিয়ে তল খুঁজে পাবে না। প্রচন্ড পরিশ্রম। এই সেমিস্টার হয়ে গেছে, আমাদের তো সেই সৌভাগ্য ছিল না, 2 বছর পরে একবার পরীক্ষা দিচ্ছি। বলে যে 6 মাস পরে 4 মাস পরে পরীক্ষা দিচ্ছ, আগে 4 মাসটা ভুলে যাচ্ছ, এটা চলবে না, এটা একবারই চলবে না। You have to make your substance strong, extremely strong. পাবলিক হেলথ এপিডেমিওলজিস্ট বা মানে যারা মানে তারা তো আমি বলতেছি যে এই স্টুডেন্ট আমার পাবলিক নিউট্রিশনের পাবলিক হেলথ স্টুডেন্ট এবং এনভায়রনমেন্ট সায়েন্সের যারা স্টুডেন্ট, তাদের মানে কিরকম চান্স আছে এরকম জায়গায় কাজ করার? তারা কি এলিজিবল? মানে সবাই everyone is eligible. এলিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই। 55% ইউজিসি তে ইউজিসি এর নিয়ম অনুযায়ী if you score 55% in masters you are eligible to attend any exam. এলিজিবল সবাই, তো মার্কেট ডিসিপ্লিন না, সবার কোনো দাম নেই। তুমি সবকিছুর জন্য এলিজিবল, কিন্তু তুমি কতটা সেখানে গিয়ে সুটেবল, দ্যাট ইজ ডিফারেন্ট। ডিফারেন্স বিটুইন এলিজিবিলিটি এন্ড সুটেবিলিটি। এখানে পাবলিক হেলথ আমাদের স্টেট গভর্নমেন্টে অনেক পাবলিক হেলথ এপিডেমিওলজিস্ট এই ব্লক লেভেলে বা জোন লেভেলে আছে। They are epidemiologists, they are not exclusively epidemiologists. Epidemiology ঠিক হয় কলকাতায় নীলবাড়ি থেকে। You do not decide, you do not get to decide what is going to happen in real life, in public. একজনই আছে এই তোমার দেবাশিস পারুই এই বিশ্বাস জানলে কিন্তু হবে। স্যার এবারে তো খালি ভোকাব থ্যাঙ্কস দিয়ে দিলাম। তো সব থেকে বড় কথা হচ্ছে ও আমার কাছে পড়েছে, আমি ভুলে গেছিলাম যে ও আমার কাছে পড়েছে। আসলে আমার পড়াটা তো আমার পেশা ছিল না, আমার নেশা ছিল। তার ফলে প্রচুর জায়গায় পুরোহিতের মতো পড়েছি, ঘন্টা মেরেছি। ও আমাকে প্রথমেই এসে বললো, আরে স্যার আমি তো আপনার ক্লাস করেছি প্রেসিডেন্সি কলেজে, বলো আমার আমি যে সাবজেক্টটা নিয়ে পড়ি তার হচ্ছে আর্গোনমিক্স। ও আর্গোনমিক্সের মানে কাজগুলো করেছে। তো না আমি যেটাকে বলবো, আমাদের এই সীমিত পরিকাঠামো আমাদের স্টুডেন্টরা কি ধরনের কাজ করতে পারে, এই যে ওদের 4th সেমিস্টারের পরে ওদের ডিসার্টেশন করতে হয়, তো পাবলিক হেলথের কি কি ধরনের কাজ যেখানে পরিকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার তুই ভাবতে পারিস কিছু নেই, সেখানে ওরা কি 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 ধরনের কাজ করতে পারে? সিম্পল কাজ করে, কোয়েশ্চেন কিচ্ছু ভাবতে হবে না। কিন্তু প্রশ্ন আসল জিনিস যেটা দরকার সেটা হচ্ছে প্রশ্নটা কি, আমার কোয়েশ্চেনটা কি, এবং এই কোয়েশ্চেনটা কি
এটা জানার জন্য সবচেয়ে ভালো হচ্ছে চোখ কান খুলে রেখে দেখো কি হচ্ছে আশেপাশে, কোথায় কি হচ্ছে, এবং এই অবজারভেশনটা দ্যাট ইজ দ্য কি, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে তোমার অবজারভেশনটা কি, এবং তুমি যদি অবজারভেশনটাকে যদি আইডেন্টিফাই করতে পারো যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে, বা এইখানে প্রচুর ধোঁয়া হচ্ছে, এই সিজনে শীতকালে এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক পোড়ানো হয়, তার নেইবারিং এরিয়া 1 কিলোমিটার রেডিয়াসের ভেতরে আমি একটা র্যান্ডম সার্ভে করলাম, একটা শীতকালে করলাম, একটা শীতের পরে করলাম। শীতটা তো এখানে আর 8 মাস 9 মাস থাকে না, 3 মাস। লোকে হাত আগুন থাকে, কাঠ জ্বালিয়ে যেখানে যা পাচ্ছে জ্বালিয়ে দিচ্ছে, জ্বালিয়ে আগুন শিখছে, কিন্তু তার গ্যাসটা তো অনেক দূর পর্যন্ত পোড়া, প্লাস্টিক পোড়া অন্যটা অনেক দূর পর্যন্ত থাকে, লোক তোর খাসতে শুরু করে। ওই সময় একটা সার্ভে করো, তার 2 মাস পরে ঠান্ডাটা কি চলে গেলো, একটা সার্ভে করো। কিন্তু এখানে মেইন প্রবলেম হচ্ছে কন্টিনিউশন করে না, মানে জিনিসটা যে কন্টিনিউ করবে আর কি, এটা হচ্ছে যেটা ও বললো লেগে থাকতে হয় পাবলিক হেলথের পরিশ্রম আছে। এটা একটা মাত্র সাবজেক্ট যেখানে তুমি যদি মনে করো আজকে কিছু হলো না, যা ফালতু যাচ্ছি ফিরে, কিচ্ছু হবে না। আমরা এরকম বহু ফিল্ডে গেছি, সারা দিন করে দেখেছি। আপনার ছাত্র ছিল শান্তি গোপাল মাইতি, তো শান্তি আমাদের বন্ধু, আমি আর শান্তির পিএইচডি থিসিসের জন্য আমিও সাথে যেতাম, কারণ আমি ব্লাড টানতে জানি, ও জানি, তো আমিও সাথে গিয়ে ব্লাড টানতাম। ওই ইনভার্টারে কাজ করেছে, এরকম গেছি, সবাইকে টাকা হচ্ছে এই এসো, কেউ আসে 2 দিন 3 দিন কাঁধে বস্তা নিয়ে, ইনস্ট্রুমেন্ট নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে, সিরিঞ্জ নিয়ে, বরফ নিয়ে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এই উলুবেড়িয়া, এই তোমার জগদ্দল যেখানে গঙ্গা আছে, এই ধার 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 সমস্ত যে আমরা আছি, গান বন্ধ করে দিচ্ছি না, লেগে থাকতে হবে। লেগে থাকতে 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 তবে তুমি পাবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। এটা ল্যাবরেটরি না, সিজা কাজ করে এসেছে যেখানে আয়ার এক্সপেরিমেন্ট, ফেলিয়ার সাকসেস আলাদা। মানে আমাদের পুরো এটাই আলাদা, মানে ওইটার প্রতিটা সার্ভে কিচ্ছু জানি না। আসলে আমাদের কনসেপচুয়াল কাজ করতে হবে, সেটা একটা কনসেপচুয়াল থেকে কোথাও একটা আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে করতে হবে। আর আমি জানি না তোমাদের এখানে ফান্ডিং কি রকম, ফান্ডিং কি রকম? এখন তো ওরা ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, বিল্ডিং উঠছে এখন, মানে এখন বিল্ডিংটা হোক, তারপরে এই যে পিজি প্রোগ্রাম চলে তার জন্য গভর্নমেন্ট ফান্ডিং আছে, আছে তো নিশ্চয়ই। না ওরা যেটা আমি জানি না, মানে অফিসিয়াল জানি না, ওরা একটা দেয়, মানে না, ব্যাপারটা হচ্ছে যদি ইনফ্রাস্ট্রাকচারই না, আমাকে তো ওদের কাজে করতে গেলে আগে তো ল্যাবরেটরি তৈরি করতে হবে। না ল্যাবরেটরি তৈরি না, মিনিমাম তো একটা ল্যাবরেটরি তৈরি করা যায়। তো আমাদের যখন আমাদের নতুন বাড়িটা হচ্ছে, মোস্ট প্রবাবলি এবছর ডিসেম্বর মাসে ওইখানে যাওয়ার মানে সম্ভাবনা আছে। তো তখন আমাদের, কিন্তু ওদেরকে এই যে ল্যাব ছাড়া, ইনস্ট্রুমেন্ট ছাড়া ওদের কাজ করা যায় পাবলিক ক্ষেত্রে, সেইটা একটা ওদের দিলে পরে তাহলে ওরা কোয়েশ্চেন বড় প্রচুর করতে হবে। এইটাই হচ্ছে কথা, প্রচুর করতে হবে, যেটা ওদের সত্যি হয়েছে, ওদের যা সিলেবাস, মানে সবচেয়ে ভালো হতো যদি ওই সিস্টেমটা শুধু এই কোর্সটা শুধু ডেভেলপমেন্ট করতো, মানে শুধু কাজ করতো, কিন্তু ওদের মানে এত মানে বাকি যে পেপারস গুলোতে পড়ার টাইমটা মানে এতটাই আমি সবাইকে সেকেন্ড সেমিস্টার থেকে বলেছিলাম এইটা চিন্তা করে এগোতে হবে, নাহলে পরে মুশকিল। হয় না, পারেও না, ওরা চাপ থাকে ওদের, ওই 3 মাস ভাবো, 3.5 মাসের মধ্যে কি ওদের পরীক্ষা চলে আসছে, মানে যে আমরা যেটুকু পেয়েছি, আমরা অন্তত 5 মাস তো পেয়েছি ভালো। কালকে দেখছিলাম একটা বাড়িতে সবার স্কিম লিখে গেছে, এখানে কালকে যখন আমরা ঘুরছিলাম একটা সবার স্কিম লিখে, মানে নিশ্চয়ই কোথাও একটা আছে তার জন্য ও মানে ওদের হচ্ছে না, ওদের হচ্ছে, সেই এইসব ছোট ছোট কাজেও তো অনেক। যাই হোক, ডক্টর মৈত্রকে অনেক ধন্যবাদ। আমার ছাত্র যখন যখন এরকম একটা লেকচার দিচ্ছে, এবং মানে মাস্টারমশাই হিসেবে আমারও একটা গর্ব হয়, এবং সেই জন্য আমি বেশিক্ষণ ছিলাম না, কারণ ওখানে আমাকে রেজিস্টার ম্যাডাম যাচ্ছিলেন, যে ছিলেন, তাই খুব ভালো। এবং খুব প্রথমে বললো যে আমি শুধু মানে ইংরেজি বাংলা মিশিয়ে বলবো, কিন্তু যেরকম ভাবে বলেছে